চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়া হবে আজ সকাল 10টার দিকে সচিবালয়ে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এবার পরীক্ষায় অংশ নিয়েছিল 18.5 লাখ শিক্ষার্থী। এর পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। মোবাইল ফোনে এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। ফলাফল সন্তোষজনক না হলে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী 11 থেকে 17 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা 21 এপ্রিল শুরু হয়ে শেষ হয় 20 মে পর্যন্ত। জুলাইয়ের শেষের দিকে ফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এ আগুন লাগে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোরে। এদিকে এই দুর্ঘটনায় শোক জানিয়েছে পররাষ্ট্র ও প্রতিমন্ত্রী। সৌদি আরব থেকে মাসুদ রানার তথ্য ও ছবিতে আরাফতে ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল 16 বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট 17 জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 16 জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাজা কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টার চেষ্টার পর রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে 13 জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বলে জানা গেছে। তাদের মধ্যে একই গ্রামের 4 জন আছেন। এছাড়া নিহতদের মধ্যে নাটোরের আছেন আরও 2 জন, বাগমারার 1 জন। অগ্নিকাণ্ডের পর রাত 11টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, 71। সৌদি আরবে 16 বাংলাদেশির মৃত্যুর আরও খবর নিয়ে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাসুদ রানা এবং নওগাঁ থেকে বুলবুল আহমেদ। আমরা শুরুতেই মাসুদ রানার কাছে যেতে চাই। মাসুদ, মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? দূতাবাস এ বিষয়ে কি বলছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত দূতাবাসের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে এখানকার যে আইনি জটিলতা সেটা তারা দ্রুত দিনের ভিতরে ওনারা দ্রুত সময়ের ভিতরে ওনারা এটাকে ইনশাল্লাহ খুব দ্রুতের ভিতরে ওনারা এটা চেষ্টা করবেন। এবং ওনারা জানিয়েছেন যে ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজন সবগুলা সহযোগিতা ওনারা করবেন, ফ্যামিলিকে করবেন এবং এখানেও যে কোনো সহযোগিতা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। হ্যালো, মাসুদ রানা, যারা নিহত হলেন তারা সৌদি আরবে যেখানে থাকতেন, আর সেখানকার কোনো খবর কি আপনার কাছে আছে কিনা? আপনি কি সেখানে গিয়েছেন কিনা? ওনারা যে জি, আমি ওইখানে এই ঘটনাটা ঘটে প্রতিনিধিরা তখন বললো যে পারেন, তখন আমি সরাসরি ওখানে যাই। যাওয়ার পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এখানকার যে ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোকজন আছেন তারা চারপাশ ঘিরে রেখেছেন। তখন আমাদেরকে কাছে যেতে দেয়নি বিধায়
আমরা দূর থেকে দুই একটা স্ক্রিনশট নিই এবং সেটাই আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি। পরবর্তীতে ওনারা লাশগুলো প্রায় রাত 11টার দিকে বা মানে সৌদি টাইম রাত 11টার সময় লাশগুলো তারা কিং সৌদ হসপিটালে নিয়ে যায়। সেখানে মর্গে লাশগুলো রাখার পরে আমরা ওইখানেও যাই। ওখান থেকেও আমরা নামগুলো নেওয়ার চেষ্টা করি। কিন্তু সঠিকভাবে নামগুলো না পাওয়ার কারণে আমরা যখন জানতে পারলাম যে এইখানে বিভিন্ন মিডিয়াতে 17 জন 18 জন বলেছেন মারা গেছেন। কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে জানলাম 16 জন মারা গেছেন। তখন বাকি আরেকজন লোক কোথায় আছেন তার সন্ধানে আমরা তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তার থেকে আমরা তার সাক্ষাৎকার নিই এবং জিজ্ঞেস করি যে আপনি এইখানে কি করতেন? তো উনি সব বললেন আমাদেরকে যে উনারা সহ মোট 17 জন এখানে কাজ করতেন। তো 17 জনের ভিতরে ওনাদের রাত্রে বেশিরভাগ ডিউটি, তো দিনের বেলা সবাই ঘুমাইছিল। দুই একজন হয়তো বাংলাদেশে কথা বলতেছিল ফ্যামিলির সাথে, আর একজন উনি একটু শেভ করার জন্য উনি বাইরে যান। তো বাইরে যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে জানতে পারেন যে ওইখানে আগুন লেগে যায়। তো ওই ফ্যাক্টরির ভিতরেই আমাদের মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে আমরা। দর্শক, সৌদি আরবে 13 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতির বিস্তারিত আমরা জানতে চাই। আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? সেই জায়গাগুলো কিন্তু আসলে মৃতের সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন যেটি বলছে যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 জন, এই মোট 16 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। এবং 13 জন যে আত্রাই উপজেলার সে বিষয়ে কিন্তু আত্রাইয়ের যে ইউনো তারা নিশ্চিত করেছেন এবং নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 জন মৃত্যুর খবর তারা এখন পর্যন্ত পেয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে। সেই গ্রামে কিন্তু 4 জন মারা গেছেন, একই পরিবারের 2 সহোদর এবং মোহন, সুমন এবং আরো একজন রুবেল এবং কলিমউদ্দিন। আমরা এই মুহূর্তে কলিমউদ্দিনের বাড়িতে রয়েছি। আমরা একটু কলিমউদ্দিনের বাড়িতে কথা বলবো, এখানকার স্থানীয়দের সাথে। কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি যত দ্রুত বেগে আমাদের লাশটা নিয়ে এসে দেয় আমাদের, আমরা লাস্ট দেখবো। আমরা তো বিদেশ থাকতে দেখতে পাইনি। আমরা চাচ্ছি তার ছেলে তার মায়ের বুকে যেন ফিরিয়ে দেয়, এটাই আমরা চাচ্ছি সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। কলিমউদ্দিন কেমন ছিল? কলিমউদ্দিন খুব ভালো ছিল। কলিমউদ্দিনের কোনো গ্রামের কেউ বলতে পারবে না যে তার তিল পরিমাণ কোনো রিপোর্ট ছিল। কলিমউদ্দিন কিন্তু আমার খুব কাছের ছিল এবং আমরা একই সাথে বড় হয়েছি। দেখতে গেলে খুবই একটা ভালো ছেলে ছিল। খুব আফসোস হচ্ছে, খুব এটা মেনে নেওয়ার মতো না। কলিমউদ্দিনের মা একটু কথা বলতে চাচ্ছিলেন, আমরা তার কাছে একটু জানবো যে কি চান আপনি এখন? কাজ করার পরিবেশ বাবা ছেলে এসে যেন বাংলাদেশের মাটি দিবে জানি বাবা, ছেলে যেন আসে বাবা, সবার যাদের লাভ মনে। আসলে কলিমউদ্দিনের মা কিন্তু দাবি করছেন যে অন্যান্য নিহতদের মতোই যে তার সন্তানদেরকে যেন সরকারি খরচে দেশে ফেরানো হয়। মন্নি, বুলবুল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আবারও আমরা আপনার কাছে আসব। দর্শক, সৌদি আরবে 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও কিছু তথ্য নিয়ে নওগাঁর আত্রাই থেকে বুলবুল আহমেদ এবং সৌদি আরব থেকে মাসুদ রানা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাৎ থেকে স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। কূটনীতিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশিনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার।
পল্লবীতে বিএনপি কর্মী সহ দুজনকে গুলির ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেলকে প্রধান আসামি করে মামলা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ জানায় রুবেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও নামেন সন্ত্রাসী কার্যক্রমে। সিসিটিভির ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া শুটারদের দুজনকে শনাক্ত করেছে পুলিশ। মহিম মিজানের প্রতিবেদন। মাসখানেক আগের ছবি। পল্লবী এলাকার আধিপত্য নিয়ে বিরোধের মতের প্রতিপক্ষ গ্রুপকে একটি গাড়ি থেকে নেমে দিনে দুপুরে গুলি করছে ল্যাংড়া রুবেল। সবশেষ দেখা গেল ৭ আগস্ট একই এলাকায় মিল্লাত ক্যাম্পের গলিতে প্রাইভেট কার থেকে নেমে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে রুবেল ও তার সহযোগীরা। মাত্র ২০ সেকেন্ডের কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা। সেখানে চায়ের দোকানে আড্ডা দেয়া বিএনপি কর্মী আলমগীর হোসেনই ছিল শুটারদের মূল টার্গেট। মাথা, পিঠ ও পেটে গুলিবিদ্ধ অবস্থা তাকে নেওয়া হয় হাসপাতালে। এখানে কিন্তু আততায়ী লোকরা আইসা গোলাগুলি করছে, কিছু লোক আহত হয়েছে। গুলি করছে, পরে লাশ লেগে গেছে নাকি লেগে গেছে কইতেই না। ঘটনার সময় ওই প্রাইভেট কারের পাশে দাঁড়িয়ে ছিল বৃদ্ধা জ্যোৎস্না বেগম। কিছু বুঝে ওঠার আগেই একটি বুলেট তার পায়ে লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলেও বুলেটের সেই ক্ষত এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। পায়জামা দেখছি, তারপরে রক্তটা ভাসিয়ে গেছে, খুলে ফেলে দিয়েছে দিয়ে আমি আর হামলার পর চিহ্নিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেলকে প্রধান আসামি করে তার সহযোগী পাপ্পুকে ২ নম্বর আসামি করে পল্লবী থানায় মামলা করেছে আলমগীরের পরিবার। পুলিশের অপরাধ নথিতে রুবেলের বিরুদ্ধে হত্যাসহ কয়েক ডজনেরও বেশি মামলা রয়েছে। ল্যাংড়া রুবেল সম্পর্কে আপনারাও জানেন যে সে আসলে মেইনলি একজন মাদক বিক্রেতা, ডিলার। সে সাধারণত এলাকায় মাদক সাপ্লাই দিয়ে থাকে। তো তার শত্রু যারা হবে তারাও এই রিলেটেডই হওয়ার কথা, কারণ এর পূর্বের যে মামলাগুলো আছে, আপনার মাদক মামলা সহ আদার্স যে মামলাগুলো আছে, মারামারির মামলাগুলো আছে, মার্ডার মামলা আছে, সবগুলো দেখা গেছে যে মাদক কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমরা ধারণা করছি এই ধরনের কোনো কিছু থাকতে পারে। ক্যাম্পে মাদক মামলা নিয়ন্ত্রণ নাকি রাজনৈতিক আধিপত্যের কারণে এই তাণ্ডব, তা এখনো অজানা। মহিম মিজান, ৭১, ঢাকা। এদিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে কন্টেনারবাহী লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। রবিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে আসা লরিটি একই সাথে একটি প্রাইভেট কার, অটোরিকশা এবং ২টি মোটর বাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করলেও হতাহতের ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। তবে ঢাকা মেডিকেল থেকে জানা যায়, এই ঘটনায় ২ জন মারা গেছেন। নিহতদের নাম জামান ও রিয়াদ। তাদের বাড়ি নড়াইলে। ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করেছে পুলিশ, তবে তার আগেই পালিয়ে গেছেন লরির ড্রাইভার। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।